আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হসপিটাল। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেভ। মেনোপজ একজন নারীর জীবনে অত্যন্ত স্বাভাবিক এবং গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। তবে সময়টিতে একজন মা কিংবা একজন বয়োজ্যেষ্ঠ নারী তার জীবনের অনেকগুলো ধাপ পরিবর্তন করেন, কখনো কখনো স্বাভাবিক কিংবা শারীরিক পরিবর্তন এবং কখনো অনেক ধরনের মানসিক পরিবর্তন। তবে অনেক ক্ষেত্রে এ ধরনের পরিবর্তনের কারণে আমাদের দেশের নারীরাও ধরে নেন তার জীবনের হয়তোবা ইতি ঘটেছে কিংবা জীবনটি হয়তোবা থমকে গেছে একটি নির্দিষ্ট পর্যায়ে। তবে এই বিষয়টি নিয়ে আসলে শঙ্কিত হওয়া কতটুকু জরুরি, কখন আপনি শঙ্কিত হবেন এবং কখন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। দর্শক, এই সময়টিতে আপনার জীবনযাপন পদ্ধতিতে আসলে কি কোনো পরিবর্তন আনা প্রয়োজন? আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন ডাক্তার শাবনাম রহমান, যিনি স্ত্রীরোগ এবং প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, কনসালটেন্ট, গাইনি অ্যান্ড অবস, কেপিজে স্পেশালাইজড হসপিটাল। আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার বিষয়টি নিয়ে আলোচনা করবার। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অর্থি, তোমাকেও স্বাগত। ম্যাম, চমৎকার একটি বিষয় নিয়ে শুরু করছি। আমাদের জীবনের প্রত্যেকের জীবনে একটি প্রাকৃতিক অধ্যায়, যেটিকে গ্রহণ করে নেওয়া ছাড়া আমাদের জীবনে আসলে অল্টারনেটিভ কোনো অপশন নেই এবং হয়তোবা এটি আমাদের জীবনের জন্য অনেক ভালো একটি প্রক্রিয়া। একটু জানতে চাই যে মেনোপজ বলতে আমরা আসলে কি বুঝি? মেনোপজটা যদি বুঝতে চাই আমরা, তাহলে আমাদেরকে আগে বুঝতে হবে মাসিক জিনিসটা কি। যখন একটা মেয়ের জীবনে মাসিকটা শুরু হয়, ওটাকে আসলে আমরা বলি মেনার্কি। তো যেহেতু একটা জিনিস শুরু হয়েছে, কাজে সেটা শেষও হবে। যখন একটা মহিলার জীবনে মাসিকটা শেষ হয়ে যায়, সেই সময়টাকে আসলে আমরা মেনোপজ বলি। তবে মাসিক শেষ হওয়ার একটা ধরাবাঁধা একটা নিয়ম আছে। যদি কারোর 12 মাস একদম টানা মাসিক বন্ধ থাকে, তাহলে তখন আমরা তাকে ডিক্লেয়ার করতে পারি যে না, আপনার মেনোপজ হয়ে গেছে। কিন্তু যদি 6 মাস মাসিক বন্ধ থাকে অথবা 3 মাস মাসিক বন্ধ থাকে, এটাকে আসলে মেনোপজ বলা যাবে না। তো সেক্ষেত্রে যখন একটা মহিলার মাসিক 12 মাস একদম কন্টিনিউয়াসলি বন্ধ থাকবে, তখনই আমরা তাকে বলবো যে আপনি মেনোপজে পৌঁছে গেছেন। এবং স্বাভাবিক মেনোপজ বা স্বাভাবিক যখন এই প্রক্রিয়াটি হয়, আমরা তো দেখি অনেক সময় মাসিক অন্যান্য বিভিন্ন ডিজিজের কারণে বন্ধ থাকে। এটি কি আসলে স্বাভাবিক প্রক্রিয়া? এটা বোঝার জন্য আসলে বিশেষ কোনো সময়সীমা রয়েছে কিনা কিংবা বয়স সীমা রয়েছে কিনা? মেনোপজের আসলে অ্যাকচুয়াল বয়স স্ট্যাটিক কোনো বয়স নাই। এটা 50 থেকে 55 ধরা যায়, কোনো কোনো দেশে 45 থেকে 55 ধরা যায়। তবে হ্যাঁ, মেনোপজটা যদি 40-এর আগে হয়ে যায়, এটাকে তখন আমরা বলবো না, এটা প্রি মেনোপজ, এটা আসলে মেনোপজের বয়স না। তবে যদি 45 থেকে 55-এর মধ্যে যে কোনো সময় তার মাসিক বন্ধ হয়ে যায়, সেটাকে আমরা বলবো না, এটা আপনার জন্য স্বাভাবিক। তো আমরা যে বলছি প্রি মেনোপজ বা নির্দিষ্ট বয়সের আগে একজন নারীর মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে, কখন আমরা বলবো প্রি মেনোপজ, কখন মেনোপজ এবং কখন পোস্ট মেনোপজ? এই তিনটার মধ্যে বিশেষ কি কোনো পার্থক্য রয়েছে? অনেক সময় দেখা যায় যে মেনোপজ মানে তো আপনার যেটা বললাম যে 12 মাস যদি কারো মাসিক বন্ধ থাকে, তো একেবারে অনেক সময় দেখা যায় যে না, 12 মাস টানা হয়তো বন্ধ থাকছে না। মেনোপজ হওয়ার ঠিক 5 থেকে 5.5 বছর অথবা 5-6 বছর, 3-4 বছর এরকম তার মাসিকটা অনিয়মিত হচ্ছে। সেই ফেজটাকে আসলে আমরা ক্লাইম্যাক্টেরিক ফেজ বলি অথবা বলি প্রি মেনোপজ, মানে মেনোপজের ঠিক আগে আগে। এটা আপনার 4-5 বছর পর্যন্ত স্টে করতে পারে। তারপর মেনোপজ হয়ে গেল। মেনোপজের পরবর্তী যে জীবনটা, রেস্ট অফ দ্য লাইফ, ওইটাকে বলা হচ্ছে পোস্ট মেনোপজাল লাইফ। তাহলে ম্যাম, মেনোপজের সময়টিতে আমাদের শরীরে তো বিভিন্ন ধরনের হরমোনাল পরিবর্তন ঘটে। পার্টিকুলার কোন কোন ধরনের হরমোনগুলো আমাদের শরীরকে প্রভাবিত করতে পারে? আচ্ছা, এটা বোঝার আগে আমাকে একটা নারীর গঠন জানতে হবে। নিশ্চয়ই। একটা নারীর জরায়ু থাকে, জরায়ুর দুই পাশে দুটো ডিম্বাশয় থাকে। এই ডিম্বাশয়ের কাজ হচ্ছে গিয়ে প্রতি মাসে আপনার একটা করে ডিম রিলিজ করা, যেটা দিয়ে আমাদের পরবর্তীতে সন্তান জন্ম হয় আর কি। আর আরেকটা কাজ হচ্ছে ডিম্বাশয়ের, সেটা হচ্ছে হরমোন সিক্রেশন করা। তো হরমোনের মধ্যে স্পেশালি আমাদের মহিলাদের জন্য যে স্পেশাল হরমোন, সেটা হচ্ছে ইস্ট্রোজেন। এছাড়া ওভারিতে আরও কিছু হরমোন রিলিজ হয়, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অ্যান্ড্রোজেন, এগুলো রিলিজ হয়। তো যখন দেখা যায় যে একটা মানুষ 45-55 এরকম বছরে চলে যায়, তখন দেখা যায় তার যে ডিমগুলো নিয়ে আসছিল, সব ডিমগুলো শেষ হয়ে যায়, ওভারি তার কাজ কর্মক্ষমতা হারায় ফেলে। সেই সময়ে আসলে আমাদের হরমোনের ডেফিসিয়েন্সি হয়, যেটা হচ্ছে ইস্ট্রোজেন নামক হরমোন। আচ্ছা আচ্ছা। এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি মেনোপজে যে হরমোনটা রেসপন্সিবল, যেটা ঘাটতি হয়, সেটা হচ্ছে ইস্ট্রোজেন। এই যে ইস্ট্রোজেন হরমোনটার ঘাটতি হচ্ছে বা পরিবর্তন হচ্ছে, আমরা আসলে এই হরমোনটা যদি আমাদের শরীরে ঘাটতি হয়, শুধুমাত্র মেনোপজের সময় কি ঘাটতি হতে পারে নাকি অন্যান্য সময় হতে পারে বিভিন্ন ডিজিজের কারণে?
ইস্ট্রোজেন হরমোনটা আসলে ওভারি থেকে যেহেতু রিলিজ হয়, কাজে ওভারি যে কোনো মানে যদি কোনো রকম রোগ টিউমার হয়, টিউমার হয়, ক্যান্সার হয়, অথবা কোনো কারণে যদি ওভারির কোনো একটা রোগের কারণে ওভারিটা মানে ওর কর্মক্ষমতা হারাচ্ছে, যেমন বিভিন্ন ধরনের ক্যান্সারে আমরা এখন রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো দিয়ে থাকি, অথবা ওভারিতে ধরেন কোনো একটা এন্ডোমেট্রিওটিস বড় একটা চকলেট সিস্ট হলো, আমাকে ওভারিটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, অথবা অন্য কোনো ওভারিয়ান টিউবাল একটোপিক হলো, ওভারিয়ান একটোপিক হলো, তখন আমাকে ওভারি কেটে ফেলতে হচ্ছে। তো এইসব কারণে যখন আমার ওভারিটাকে স্যাক্রিফাইস করতে হয়, কোনো কারণে ওভারি তার কাজকর্ম করতে পারছে না, তখন সেক্ষেত্রে আমার ইস্ট্রোজেনের ঘাটতি হয়। আচ্ছা, সেক্ষেত্রে ম্যাম মেনোপজের সময়টা পার্টিকুলার ভাবে একটু জিজ্ঞেস করব। একজন নারী জীবনে স্ট্রোজেনের ঘাটতি হলো, এবং স্ট্রোজেনের ঘাটতি হলে বিশেষ কি কি ধরনের পরিবর্তনগুলো আসে যেগুলো তার শরীরে বহিঃপ্রকাশ হতে পারে? খুব সুন্দর প্রশ্ন। এস্ট্রোজেন হরমোনটা আসলে আমাদের মেয়েদের মেইলি যে হরমোন যেটাকে বলে সেটার জন্য রেসপন্সিবল। যেমন আপনার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এস্ট্রোজেনের ছোঁয়া আছে। এখন যখন এস্ট্রোজেনের ঘাটতি হয় তখন রোগীটা মানে যে মাটা থাকে সেই মাটা দেখা যায় যে আগের মতো যে আমরা টান টান ভাব, চুলগুলো যেরকম সিল্কি ছিল সেরকম আর থাকছে না, তার শরীরে বাহ্যিক একটা পরিবর্তন আসছে, তার তলপেটে মেদ জমা হচ্ছে, এছাড়া তার বিভিন্ন ধরনের মেটাবলিক সিনড্রোমগুলো আসছে, যেমন তার হাড্ডি ক্ষয় হয়ে যাওয়া, হার্ট ডিজিজ হওয়া। আমরা যদি যত স্টাডিগুলো দেখা যায় যে খুব মানে মেনোপজের আগে মহিলাদের হার্ট অ্যাটাকের খুব একটা হিস্ট্রি নাই, কিন্তু মেনোপজের পরে দেখা যায় যে হার্ট অ্যাটাকের হিস্ট্রিটা পুরুষ এবং মহিলার যদি আমরা রেশিও করি তাহলে দেখা যায় এটা 1:1 সমান সমান হার্ট ডিজিজ হয়ে যায়। তো ইস্ট্রোজেনটা দেখা যায় যে অনেকটা হচ্ছে কার্ডিও প্রোটেক্টিভ, এটা হচ্ছে কি বোনসের জন্য খুবই হেলদি। তো যখন মেনোপজে চলে যায় তখন এই যে মহিলাগুলো খালি এসে বলবে আমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, ওজনটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে, দিন দিন ওজন বেড়ে যাচ্ছে, আমি ভুলে যাচ্ছি, এই সব কিছু যে দেখছেন এগুলো সব কিছু ইস্ট্রোজেনের অভাবে হচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে এত এত পরিবর্তন আমাদের শরীরে এস্ট্রোজেনের ঘাটতিকে কোনোভাবে পূরণ করা সম্ভব নয়? ইস্ট্রোজেনের ঘাটতি পূরণ করা সম্ভব, কিন্তু তার আগে আপনাকে মানে কি কি সমস্যা হয় সেগুলো আরেকটু ভালো করে বুঝতে হবে। যেমন যখন মেনোপজটা হয়ে যায় ইস্ট্রোজেনের ঘাটতি হলে তখন রোগীটা এসে বলবে আপনার কাছে হট ফ্ল্যাশ হচ্ছে। আচ্ছা, হট ফ্ল্যাশটা কি? হট ফ্ল্যাশটা হচ্ছে ওনার হঠাৎ করে খুব গরম লাগবে, ওনার হচ্ছে কান দিয়ে ধোঁয়া বেরোবে, মাথা গরম হয়ে যাবে, হাতের তালু পায়ের তালু জ্বলবে, রাতেবেলা ঘুমটা কম হবে। এই হট ফ্ল্যাশটা আপনার কিন্তু দিনে 2 বার বা 3 বার হতে পারে। এমনও হতে পারে যে রাতেবেলা সে ঘুম থেকে হঠাৎ করে ঘেমে নিয়ে উঠতেছে, তো গরম এসি ছাড়া আছে কিন্তু তারপরও ওনার খুব গরম লাগতেছে। তো সমস্যা যেটা হয় পার্টনারের সাথে এই সময় খুব ঝগড়া লাগে। আচ্ছা, দেখা যায় যে মহিলাটা এসি ছাড়তে বলছে, পুরুষটার গরম লাগছে এবং পুরুষটা ঠান্ডা লাগছে। তো এই জন্য দুজনের মধ্যে এখন খুবই কনফ্লিক্ট দেখা যায়। বেশিরভাগ সময় হাজব্যান্ড ওয়াইফে এই সমস্যাটা হয় যে ম্যাডাম ওনার খুব গরম লাগছে আর আমার খুব শীত লাগছে, এত শীতের মধ্যে উনি বলতেছেন যে না আরো আমার ঠান্ডা লাগবে, আরো ঠান্ডা লাগবে। আচ্ছা, আচ্ছা, তো এই সমস্যাগুলো হয়। আরো হয় মেজাজটা খিটখিটে হয়ে যায়, ধরেন যেটাতে ওনার রিয়্যাক্ট করার কথা না, আগে হয়তো মানে খুব সামান্য বিষয় উনি রেগে যাচ্ছে, খুব সামান্য বিষয় উনি রিয়্যাক্ট করছে, হয়তো আগে এটাতে কখনোই উনি রিয়্যাক্ট করেন নাই। বাচ্চা কাচ্চার সাথে দূরত্ব তৈরি হয়ে যায়, হাজবেন্ডের সাথে মনোমালিন্য শুরু হয়ে যায়, পরিবারের যে হেল্পিং হ্যান্ড থাকে তাদের সাথে রাগারাগি দূরত্ব শুরু হয়ে যায়। এরপর যেটা সমস্যা হয় যে আপনার উনি মনে করে যে ওনার যেহেতু মাসিক নাই, কাজে ওনার প্রয়োজন মনে হয় ফুরায় গেছে, উনি মনে হয় এখন পুরুষ হয়ে যাচ্ছে, উনি মনে হয় আর হাজবেন্ডের সাথে ঠিক মতো ওনার কনজুগাল লাইফ যেটা সেটা মনে হয় লিড করতে পারবে না। কিন্তু একটা কমপ্লেইন থাকে যে লিবিডো বা যে হরমোনাল যে সিক্রেশনটা আমাদের সেক্সুয়াল ইন্টারকোর্স করার ক্ষেত্রে সেটা কমে যাচ্ছে, আগের মতো আর সেক্সুয়াল ইন্টারকোর্স করার ইন্টারেস্ট নেই বা কষ্ট হচ্ছে, ইরিটেট লাগছে, এই কমপ্লেইনগুলো আপনারা কতটুকু পেয়ে থাকেন? এগুলো তো অহরহই আসে, এগুলো খুবই কমন মানে কমপ্লেন। এই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে কাউন্সিলিং ইজ দ্য বেস্ট পার্ট। আপনাকে যখন কাউন্সিলিং করতে হবে তখন আপনাকে হাজব্যান্ডকে নিয়ে আসতে হবে এবং হাজব্যান্ড এবং মানে চেষ্টা করতে হবে যে হাজব্যান্ড এবং পরিবারের সবাইকে নিয়ে ওনাকে কাউন্সিলিংয়ে বসা, কারণ ওনাদের রোলটা এখানে আরো বেশি। কারণ মহিলাটা হচ্ছে গিয়ে এখন যেহেতু এস্ট্রোজেনের হরমোনের ডেফিসিয়েন্সি হয়, উনি একটা ফেজ অফ লাইফের মধ্যে দিয়ে যাচ্ছে, তো ওনাকে তখন মানসিক সাপোর্টটা দিতে হবে এবং ওনাকে এটা বুঝাইতে হবে যে না এটা আসলে অসুস্থতা না, এটা আপনার এটা জীবনের পরিক্রমা, আপনাকে এই পরিক্রমাটাতে এসে যে কাউকে উপনীত হতে হবে। এই যে আপনাকে ডাক্তারকে দেখছেন, এই ডাক্তার ম্যাডামও এখানে উপনীত হবেন। তো এটা যখন ওনাকে রিঅ্যাসুরেন্স দেওয়া হয় তখন দেখা যায় যে না উনি অনেকটা অ্যাকসেপ্ট করতে পারে। আর যেটা ভ্যাজানাল ড্রাইনেসের কথা বলছেন, আমাদের ভ্যাজানাতে যে লাইনিং এপিথেলিয়াম বা আমাদের যে চামড়াটা থাকে এটা আসলে মাল্টি লেয়ার থাকে, কিন্তু যখন আমাদের এই যে মেনোপজ হয়ে যায়, যখন আমাদের ইস্ট্রোজেনের অভাব হয়
তখন এটা মাল্টি লেয়ার থেকে রিডিউসড হয়ে যায়, লেয়ারটা অনেক কমে যায় এবং আচ্ছা, দেখা আচ্ছা। যায় তখন সিঙ্গেল লেয়ার অথবা খুব বেশি ফিউ লেয়ার্সে চলে আসে। সাথে আমাদের যে লোকাল ভ্যাজানাতে যে একটা পিএইচ থাকে, যেটা হচ্ছে অ্যাসিডিক পিএইচ মেনটেন করে, সেই অ্যাসিডিক পিএইচটা থাকে না, সেটা অনেকটা অ্যালকালাইন হয়ে যায়। পরে দেখা যায় যে রোগ শোকগুলো ওখানে, যেমন যোনিপথে চুলকানি, হালকা হাঁটতে গেলে রক্তক্ষরণ হওয়া, নিজের শরীরতে তখন দেখা যায় নিজেই হাঁটতেছেন তখনই ওনার হচ্ছে গিয়ে যে রক্তক্ষরণ হতে পারে, হালকা আঘাতে ওনাকে ওখান থেকে রক্তক্ষরণ হওয়া, স্বামীর সাথে থাকতে গেলে কষ্ট হওয়া, কারণ ওখানে কোনো সিক্রেশন আর হচ্ছে না। তো এই সব সমস্যাগুলো যখন নিয়ে আসে তখন এগুলো আমরা ওনাদেরকে বুঝাই এবং কিছু চিকিৎসা আছে সেগুলো আমরা ওনাকে সাজেস্ট করি। নিশ্চয়ই ম্যাম, এই পাশাপাশি আরও একটি কমপ্লেন থাকে যে খুব বেশি ইউরিন ইনফেকশন হচ্ছে, ইউরিন ইনকন্টিনেন্স বা ইউরিন ইনফেকশন। কেন ভেজানার এই সমস্ত সমস্যার সঙ্গে ইউরিনের সম্পৃক্ততা কোথায় আসলে? ওই একই কথা, ওই যে জেনিটাল ট্র্যাক্টের যে আপনার লোকাল পিএইচ, তারপর হচ্ছে জেনিটাল ট্র্যাক্টের যে লেয়ার্স, এগুলো সব কিছু হরমোন ডিপেন্ডেন্ট। দেখা যায় মহিলাটা আসলে কোনো কিন্তু ইনফেকশন নাই, ইউরিন আড়ি করেন, বারবার আড়ি করছেন কিন্তু উনি কোনো ইনফেকশন পাওয়া যাচ্ছে না, কিন্তু উনি বারবার বলছেন যে না ওনার হচ্ছে খালি পেশাবে জ্বালাপোড়া আছে, ওনার পেশাবে হচ্ছে কি বারবার ঘন ঘন পেশাব হচ্ছে। এই জন্য যেটা হয় মহিলারা আরো নিজেরা বেশি করে পানি খায়, দেখা যায় দিনে 4 লিটার 5 লিটার পানি খেয়ে ফেলতেছে। তো 4 লিটার 5 লিটার পানি খেলে আপনি তো সেই পরিমাণে ভয়েড করবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, তো সেই ক্ষেত্রে ওনাকে বলতে হবে যে না এটা আসলে আপনার মানে লোকাল কোনো ইনফেকশনের জন্য হচ্ছে না, এটা যেহেতু হরমোনের ডেফিসিয়েন্সি হচ্ছে, লেয়ারটা কমে গেছে, এই জন্য আপনার একটু ইরিটেশন হচ্ছে। তো সেক্ষেত্রে এত পানি খেতে আসলে আমরা সাজেস্ট করব না, আমরা ওনাকে বলবো যে আপনি বাংলাদেশের যে টেম্পারেচার তাতে 2.5 থেকে 3 লিটার পানি খাবেন, এর থেকে বেশি পানি খাওয়ার আসলে প্রয়োজন নাই। নিশ্চয়ই। এবং পানি তো খাওয়ার পরামর্শ দিয়ে থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যেহেতু হরমোনাল ঘাটতি হচ্ছে, আপনি পার্টিকুলারভাবে স্ট্রোজেন হরমোনের কথা বলছেন, তো হরমোনের ঘাটতি হলে নিশ্চয়ই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার একটি ভূমিকা রয়েছে। আমরা তো বিভিন্ন ধরনের কমপ্লেন পেয়ে থাকি, কিন্তু কতজন মা আসলে এটা নিয়ে চিকিৎসকের কাছে যান বা আপনারা পর্যন্ত পৌঁছান? নিশ্চয়ই অ্যাওয়ারনেস বিল্ড আপ করাটা খুব বেশি প্রয়োজন। একটু জানবো যে কখন আসলে চিকিৎসকের কাছে যাবে এবং কোন ধরনের রিপ্লেসমেন্ট থেরাপিগুলো আপনারা সাজেস্ট করে থাকেন? হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিটা তো হচ্ছে খুবই ভালো একটা থেরাপি, কিন্তু আসলে এটা সবার লাগে না। আমাদের কাছে আসলে মেনোপজ জিনিসটা এখনো ওরকম ভাবে মানে উঠে আসে না, যতটা বন্ধ্যাত্ব চিকিৎসাটা উঠে আসছে, যতটা অন্য অন্য জিনিসগুলো নিয়ে আমরা এত অ্যাওয়ার হচ্ছি, তো সেই পরিমাণ হালে আসলে মেনোপোজের দিকে কেউ অতটা নজর দেয় না। যদিও বাংলাদেশে এখন মেনোপোজাল সোসাইটি ডেভেলপ করে গেছেন এবং ম্যাডামরা অনেক চেষ্টা করছেন যে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার, বিভিন্ন ক্লাবে গিয়ে ম্যাডামরা এই বিষয়ে কথা বলছেন, বিভিন্ন ফোরামে এই বিষয় নিয়ে আলোচনা করছেন, কারণ এই জিনিসটা আসলে একেবারে কর্নারে পড়ে গেছে, এটা নিয়ে আসলে মানুষজন কোনো চিন্তাই করে না। কিন্তু এই একটা ফেজ, এখন মানুষের যেহেতু লাইফস্টাইল অনেক মানে লাইফ লংজিভিটিটা অনেক বেড়ে গেছে, এখন দেখা যায় একটা মা যে বাংলাদেশে গড়ায়ও যদি হিসাব করি তাহলে 74 বছর পর্যন্ত বাঁচে। তো 50-এ যদি কারো মেনোপজ হয়ে যায় তাহলে কিন্তু সে তার জীবনে 24টা বছর সে এরকম মেনোপজ একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এই বিষয়টাতে খুবই খুবই মানে গুরুত্বের সাথে আসলে দেখা উচিত, কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে কেউই কথা বলে না। দেখা যায় মহিলারা সামনে আসতে চায় না, তারা এই বিষয়টা নিয়ে আসলে কথাও বলতে চায় না, অনেকে লজ্জা বোধ করে। তো এইসব নিয়ে যখন আমাদের কাছে আসলে এক্সট্রিম পর্যায়ে যখন পৌঁছায় যায় তখনই বেসিক্যালি পেশেন্ট আমাদের কাছে আসে। বাকিরা দেখা যায় নিজেরাই কষ্ট সহ্য করে, মনে করে আমার মা বোনদের হয়েছে আমারও হচ্ছে, তারা কখনো লাইটে আসতে চায় না, ল্যাম্প লাইটে আসতে চায় না। তো যখন আপনারা আসবে তখন আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা তাদের সাথে প্রথমে কাউন্সিলিং করি। এটা আসলে মানে এই ট্রিটমেন্টটা আসলে হরমোনাল, নন হরমোনাল, মেডিকেল, নন মেডিকেল ট্রিটমেন্ট আছে। তো আপনি কাউন্সিলিং করে প্রথমে আগে বুঝান, যদি কাউন্সিলিং, লাইফস্টাইল মডিফিকেশন এগুলো দিয়ে যদি কাজ হয় তাহলে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে যাই না। আর যদি তারপরও কাজ না হয় সেক্ষেত্রে তখন আমরা অবশ্যই সাজেস্ট করি যে না আপনাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হবে। এবং বেসিক্যালি আমরা যেটা দিই এটা এক একজনের জন্য এক এক রকম। আমরা হচ্ছে গিয়ে যে ইস্ট্রোজেন দিতে পারি অনলি, অথবা ইস্ট্রোজেন পজিশন কম্বিনেশন দিতে পারি। এটা বিভিন্ন ফর্মে দেওয়া যায়, যেমন আপনার ক্রিম হিসেবে দেওয়া যায়, প্যাচ হিসেবে দেওয়া যায়, ওষুধ হিসেবে খাওয়া যায়। এটা আর কি যার যেরকম লাগবে সেটা আপনাকে ক্লিনিক্যালি অ্যাসেস করে পেশেন্টের সাথে বুঝে তারপরে তাকে সাজেস্ট করা হয়। নিশ্চয়ই। এবং কার ক্ষেত্রে কোনটি প্রয়োজন নিশ্চয়ই সেটি অবশ্যই একজন শুধুমাত্র চিকিৎসকই পরামর্শ দিতে পারেন, এবং সেক্ষেত্রে পাশাপাশি কাউন্সিলিং এর বিষয়টিতে একটু আসবো। আমরা তো মেন্টাল হেলথ নিয়ে খুব একটা সচেতন না, কিন্তু এই সময়টিতে শুধুমাত্র আমরা শারীরিক হেলথ নিয়ে কথা বলছি, পাশাপাশি মানসিকতা বিভিন্ন ধরনের পরিবর্তন হচ্ছে। তিনি ওই সময়টিতে এটিকে গ্রহণ করতে পারছেন না, বা তার মধ্যে একটি ওই যে আমার জীবন থমকে গেল, আমার জীবনে আর ভূমিকা নেই, আমি হয়তো বা পুরুষ হয়ে গেলাম, এই যে ভাবনাগুলো, এই ভাবনার জায়গা থেকে মেন্টাল কাউন্সেলিং করা কতটুকু জরুরি? মেন্টাল কাউন্সেলিং এর পার্টটা তো আসলে আমাদের দেশে অতটা মানে গুরুত্ব সহকারে দেখা হয় না, কিন্তু আপনি যদি আউটার ওয়ার্ল্ডে দেখেন মেন্টাল কাউন্সেলিংটাকে সবাই হচ্ছে কি মেন্টাল হেলথটার একটা বিরাট ইস্যু বাইরে।
কিন্তু আমাদের দেশে আসলে মেন্টাল হেলথ নিয়ে কেউই এত ওরিড না, কেউই এত কনসার্ন না। কিন্তু মেন্টাল হেলথটা আসলে আপনাকে টোটালি একটা ভালো সুস্থতা রাখার জন্য মানসিক সুস্থতা সবচেয়ে জরুরি। আপনার মনটা যদি ভালো থাকে দেখবেন আপনার শরীরটাও ভালো আছে। তো সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই মেন্টাল হেলথের দিকে খুবই মানে গুরুত্ব সহকারে এটা নোটিস করা, অ্যাড্রেস করা, এবং যে হাজবেন্ড থাকবে, যে পরিবারের সদস্য থাকবে, তাদের সবারই হচ্ছে ওনাকে খুবই কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করতে হবে এবং এটা বুঝতে হবে যে উনি রাগারাগি করবে কিন্তু পাল্টা কোনো উত্তর দেওয়া যাবে না। কারণ আপনি যদি পাল্টা উত্তর দেন এটা তো ঝগড়া লেগে যাবে। সেই জন্য বাচ্চা কাচ্চাকেও বুঝতে হবে যে মা চিৎকার করছে, করুক, এখন আমি মায়ের সাথে কোনো কথা বলবো না। হাজবেন্ডকেও সেটা বুঝতে হবে যে না, উনি রেগে গেছেন, এখন আমি আর পাল্টা কোনো উত্তর দিব না বা মনে কষ্ট পায় এমন কোনো কথা বলবো না। তো এইগুলো হচ্ছে কি ফ্যামিলির সবাইকে বুঝতে হবে যে ওনার এখন একটা হরমোনাল একটা ডেফিসিয়েন্সি চলছে। হ্যাঁ, এটা এমন না যেটা পার্মানেন্ট হয়ে যাবে, এটা একটা ফেজ। ধরেন আপনার 4 বছর 5 বছর পর্যন্ত এটা হয়তো চলবে ম্যাক্সিমাম, তারপর কিন্তু বডি অ্যাডজাস্টেড হয়ে যাবে এই কন্ডিশনের সাথে। তখন কিন্তু উনি আবার আগের মতো নর্মাল বিহেভিয়ার করবে এবং বাই দিস টাইম আপনারাও কোপ আপ করে ফেলবেন ওনার সাথে যে উনি কিভাবে রিয়্যাক্ট করে, ওনার সাথে কি বলা উচিত, ওনার সাথে কি করা উচিত। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি এই ফেজটুকু ভালো করে চালাতে পারেন, ওনার সাথে ভালোভাবে ডিল করতে পারেন, তাহলে সম্পর্কটাও সুন্দর থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বুস্ট আপ ফিল করে। একদমই, অনেক ক্ষেত্রে দেখা যায় শুধুমাত্র মেনোপজের কারণে এই যে শারীরিক পরিবর্তনগুলো, মানসিক চেঞ্জগুলো, এই যে রিয়াকশন করছে বা এই হট ফ্ল্যাশ হচ্ছে, সেটিকে পারিবারিকভাবে অনেকেই মনে করে যে হয়তো বা মানসিকভাবে একটু বিকৃত মানসিকতার হয়ে গেছে, ওনাকে একটু আলাদাভাবে চিন্তা করে। তো ওই সময়টিতে আসলে পারিবারিক সাপোর্ট দেওয়াটা নিশ্চয়ই অনেক জরুরি। খুবই খুবই জরুরি। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু ম্যাম আমরা তো মেনোপজ নিয়ে কথা বলছি, অনেক সময় সার্জিক্যাল কারণে একজন নারীর ইউটেরাস কোনো একটি জটিলতায় বা কোনো টিউমার বা কোনো ক্যান্সারের কারণে তো কেটে ফেলতে হচ্ছে, তখনও কিন্তু সেটাকে আমরা মেনোপজ বলছি। কিন্তু কম বয়সে একজন নারী ইউটেরাসটা কেটে ফেলা হয়েছে এবং তাতে করে নিশ্চয়ই তার শরীরে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, সেটিকে আসলে তিনি কিভাবে গ্রহণ করবেন এবং ওই সময়টিতে তার শরীরে কি কি ধরনের পরিবর্তন হয়? যখন আমরা সার্জিক্যাল মেনোপজে যাই তার আগে আমরা পেশেন্ট এবং পেশেন্টের হাজবেন্ডের সাথে থরো একটা কাউন্সেলিং করি। কাউন্সেলিং এর মধ্যে আমরা ভালো করে তাদেরকে বলে দেই যে আপনার কিন্তু শুধু বাচ্চা হবে না আর মাসিক হবে না, কিন্তু আপনার বাকি জীবন কিন্তু বাকি যা যা ছিল, যেমন হাজবেন্ডের সাথে থাকা, আপনি একটা মহিলা হয়ে বেঁচে থাকা, সব কিছু কিন্তু আপনার অ্যাজ ইট ইজ থাকবে। কারণ কি, আমরা হচ্ছে যখন সার্জিক্যাল মেনোপজটা করি সেটাতে আমরা শুধুমাত্র জরায়ুটাকে ফেলে দিই। আমরা চেষ্টা করি যদি কোনো রকম ওভারিয়ান প্যাথোলজি না থাকে তাহলে আমরা মোস্ট অফ দ্য টাইম, যদি কম বয়স হয়ে থাকে, রিপ্রোডাক্টিভ এজে থেকে থাকেন, তাহলে আমরা দেখা যায় যে আমরা দুই সাইডে দুটো ওভারি প্রিজার্ভ করে আসি। তা আমি যেহেতু ওভারিটা রেখে আসছি, হরমোনটা আসছে আমার ওভারি থেকে। আসলে ওভারি যখন সিগন্যাল দেয় ইউটারাসকে যে তুমি এখন মাসিক করো, অ্যাট দ্যাট টাইম আসলে মাসিকটা হয়। তা আমার সেক্ষেত্রে মাসিক হচ্ছে না, আমার গর্ভধারণ হচ্ছে না, কিন্তু আমি তো ওভারি রেখে আসছি, কাজে আমার হরমোনাল সাপোর্ট যেটা সেটা থেকে যায়। সেই জন্য সার্জিক্যাল মেনোপজে সাধারণত রুগীরা এত হট ফ্লাশ, তারপর হচ্ছে গিয়ে যে ভুলে যাওয়া, পার্থক্যজনিত যেসব সমস্যাগুলো আমরা বলছি আপনাকে, সেগুলো নিয়ে আসলে আসেন। তাদের শুধুমাত্র একটাই কমপ্লেন থাকবে যে আমার বাচ্চা হচ্ছে না আর আমার মাসিক হচ্ছে না। কিন্তু ওনারা যাদের বাচ্চা হচ্ছে না কিন্তু ইউটেরাস কেটে ফেলার একটি গুরুত্বপূর্ণ রোল রয়েছে, আপনি তো ওভারি প্রিজার্ভ করার কথা বলছিলেন, এই পদ্ধতিটি আসলে কি? এটা আসলে আমরা যখন হিস্টেক্টমি করি, যেটা হিস্টেক্টমি আপনি ল্যাপারোস্কোপিক্যালি করতে পারেন, আপনি ওপেন করে করতে পারেন, আমরা শুধু জরায়ুটাকে ফেলে আসবো, আমরা রেখে আসবো, ওভারি দুটো রেখে আসবো, ওটা ফাংশনাল থাকে, ওটা নিয়ে সমস্যা হয় না। আচ্ছা, তাহলে ওভারি থেকে যাবে কিন্তু শুধু জরায়ু চলে আসবে। জরায়ুর জায়গায় আসলে তাহলে বাচ্চাটি কনসিভ করবে কি করে? বাচ্চা তো আর কনসিভ করবে না, এটাই তো আমরা কাউন্সেলিং করি যে আপনার বাচ্চা হবে না এবং মাসিক হবে না, কিন্তু বাকি যা যা আপনার ছিল জীবনে, যেমন হাজবেন্ডের সাথে থাকা, আপনার হচ্ছে গিয়ে যে স্বাভাবিক জীবনযাপন, এগুলো সবই মানে আগের মতোই থাকবে। আচ্ছা, এই কারণে যেহেতু ওভারি আছে, তার শরীরে ডিমগুলো আছে, এই কারণে তার ওই যে পরিবর্তনগুলো হরমোনাল একজন মেনোপজে যাওয়া নারীর সঙ্গে একটু ডিফারেন্স থাকবে। একটু জানবো ম্যাম, প্রত্যেকটি মেনোপজে যাওয়া মাকে কমপ্লেন শুনি যে হাড়ের কিংবা জয়েন্টের তীব্র ব্যথা এবং অনেক বেশি জটিলতা ভোগ করেন শুধুমাত্র হাড় ক্ষয়ে যাওয়া রোগ নিয়ে, যেটি নিয়ে আমরা আসলে শুরু থেকে কেউ শঙ্কিত নই এবং একটি সময় পরে গিয়ে সেটি নিয়ে শঙ্কিত হয়ে যাই। এটি নিয়ে আসলে প্রাথমিক অবস্থায় এই তরুণ বয়স থেকে গুরুত্ব দেওয়া কতটুকু জরুরি? এটা খুবই খুবই সুন্দর একটা প্রশ্ন, কারণ এই বিষয়ে আসলে আমরা কেউই নজরদারি করি না। এটা হচ্ছে আপনার যখন একটা মেয়ে কৈশোরে উপনীত হয়, যখন সে যৌবনে যায়, যখন সে হচ্ছে গিয়ে যে মধ্য বয়সটা পার করে, তখন দেখা যায় আমরা তাকে ক্যালসিয়াম কোনো সাপ্লিমেন্টও করি না, তাকে কোনো রকম ক্যালসিয়াম জাতীয় খাবারও খেতে দেই না, এবং দেখা যায় আমরা তাদের খাদ্যাভ্যাসের ব্যাপারে খুবই উদাসীন থাকি। এই জন্য প্রত্যেকটা মায়ের হচ্ছে গিয়ে যে কাজ হচ্ছে তার মেয়ে সন্তানটিকে
খুবই গুরুত্বের সাথে দেখা এবং হাড্ডির গঠনটা কিন্তু আসলে 35 বছর পর্যন্ত হয়ে থাকে। এরপর কিন্তু আর হাড্ডির গঠন হয় না। তাতে আপনি যতই ওষুধ খান বা যতই সাপ্লিমেন্ট নেন বা যতই ক্যালসিয়াম খান আসলে কোনো লাভ হবে না। আচ্ছা। আপনাকে 35-এর মধ্যে হাড্ডির গঠনটা তৈরি করতে হবে। এর পরবর্তী অধ্যায়টুকু শুধুমাত্র ক্ষয় হবে, কিন্তু নতুন করে কিছু তৈরি হবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, প্রত্যেকটা মাকে আমি বলবো যে আপনার কিশোরী যদি মেয়ে থাকে তাকে অবশ্যই রেগুলার 1 গ্লাস করে দুধ খাওয়া, দুধের তৈরি যে কোনো জিনিস খাওয়া। সে যদি দুধে অ্যালার্জি থাকে তাহলে পনির অথবা হচ্ছে দই, যে কোনো কিছু দুধের তাকে হচ্ছে গিয়ে যে অভ্যস্ত করতে হবে। কিছুক্ষণ অবশ্যই সে খেলাধুলা করবে, যেন তার হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা জয়েন্টে রক্ত চলাচল ভালো থাকে, এবং সে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি, পানি এগুলো বেশি করে খাবে। ঢেঁড়স কিন্তু একটা সবজি যেটাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যেটা আমরা জানিই না। সেই ঢেঁড়স জাতীয় মানে ঢেঁড়স খাওয়ার অভ্যাস করাতে হবে। একদমই। তো এগুলো যদি করে থাকি তাহলে দেখা যাবে আমি যখন মেনোপজে যাচ্ছি তখন আমার সময়টা ভালো যাচ্ছে, আমার হাড্ডিটা তো ভালোভাবে তৈরি হওয়া আছে, তাহলে ক্ষয়রোধটা একটু কম হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মেনোপজের পরে যেটা হয়, মানুষ তার নিজের স্বাস্থ্য সম্পর্কে উদাসীন হয়ে যায় একদমই। এবং অতিরিক্ত ওজন গেইন করা শুরু করে। এই অতিরিক্ত ওজন গেইন করছে, এই কমপ্লেইনটা হয় হামেশাই শুনে থাকি আমরা। আসলে ওজন কি কারণে বেড়ে যায়? এটাও অনেকটা হরমোনের সাথে আর কি জড়িত। যেটা হয় যে মানে যখন মেনোপজটা আসে তখন মহিলাটা বিষাদ, মানে মনটা খারাপ থাকে, অবসাদগ্রস্ত থাকে। দেখা যায় সে আগে হয়তো জিম করতো, আগে হয়তো রেগুলার হাঁটতে যেত, কিন্তু তার ভালো লাগছে না, সে হাঁটাহাঁটি বন্ধ করে দিচ্ছে। সে মনে করছে আমার দুর্বল লাগছে, তাহলে আমি একটু বেশি করে খাই, খেলে আমার শরীরটা সুস্থ হবে। দেখা যায় অতিরিক্ত খাওয়া হচ্ছে, কিন্তু ওইদিকে তো তার খরচ নাই, সে হচ্ছে গিয়ে ব্যায়াম করছে না, বরং ব্যায়াম বন্ধ করে দিয়ে সে খাওয়াটা বাড়াচ্ছে, যে তার সুস্থতার জন্য সে আরো বেশি বেশি করে খাচ্ছে। কিন্তু জিনিসটা আসলে উল্টা হচ্ছে, তার জন্য আরো অতিরিক্ত ওজন বাড়ছে। সাথে ইস্ট্রোজেন হরমোনের অভাব। ইস্ট্রোজেন হরমোন যেটা করে আপনার মানে লিপিড, যেটা বলে ফ্যাট ডিপোজিটে হেল্প করছে। যেহেতু অভাব, সেজন্য হচ্ছে গিয়ে সে ফ্যাটটাকে ডিপোজিট করে দিচ্ছে। তো সব মিলায় মহিলাটা আরো মোটায় যাচ্ছে। যখন মহিলাটা আরো মুটিয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, তখন তার হাঁটুতে চাপ পড়ছে, হাঁটু ব্যথা হচ্ছে। তো এই যে ম্যাডাম হাঁটু ব্যথা করছে, ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে এবং পরবর্তীতে আর্থ্রাইটিস ডেভেলপ করছে, এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, কিভাবে এটিকে প্রিভেনশন করা যায়। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন, পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালিস্ট হসপিটাল অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই কেপিজে স্পেশালাইজড হসপিটাল। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ম্যাম, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। বিরতির আগে কথা বলছিলাম যে পোস্ট ম্যানোপজাল মায়েদের অনেক বেশি হাড় ক্ষয় রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা বুঝে উঠতে পারে না আসলে ক্যালসিয়াম খাবে, ভিটামিন খাবে বা খাদ্যাভ্যাসে কী কী ধরনের পরিবর্তন আনবে। একটু এই বিষয়ে বিস্তারিত জানবো। মেনোপজের সময় যেহেতু মহিলাটার হচ্ছে কি যে তোমার কর্মক্ষমতাটা একটু কমে যায়, দেখা যায় বাচ্চা কাচ্চাগুলো বড় হয়ে গেছে, সংসারে যেরকম দৌড়ঝাঁপ ছিল সেগুলো নাই, অনেকে দেখা যায় অবসরপ্রাপ্ত হয়ে যান। তো সেক্ষেত্রে ওনার খাদ্যাভ্যাসটা কিন্তু খুবই জরুরি, কারণ ওনার এই সময় ওজন বেড়ে যাওয়াটা ওনার জন্য একটা বার্ডেন। সেই জন্য ওনাকে যেটা করতে হবে, ওনার বিএমআই মানে ওনার উচ্চতা এবং ওজন অনুযায়ী ওনার একটা উচ্চতা এবং হাইট মানে উচ্চতা অনুযায়ী ওনার একটা বিএমআই সেট করতে হবে, যেটাতে ওনার কতটুকু ওজন আসলে উনি পাবেন। ওইটা ঠিক করার পরে ওনাকে একটা ভালো ডায়েট চার্ট মেনটেন করতে হবে, যেটাতে আপনাকে শর্করা টাইপের খাবার, যেমন হচ্ছে ভাত, আলু, চিনি জাতীয় জিনিস, এগুলোকে একটু কম খেতে হবে। আগে যদি ভাত খেতে অনেকখানি, এক প্লেট, সেটাকে জাস্ট হাফ করে নিয়ে আসতে হবে। চিনি জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করাই সবচেয়ে ভালো। এগুলো ওনাকে অবশ্যই মেনটেন করতে হবে। বেশি পরিমাণে প্লেন্টি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস খেতে হবে, এবং ওনাকে হচ্ছে গিয়ে আপনার সব প্রোটিন জাতীয় খাবার, যেমন উনি মনে করবে যে না আমার তো এখন আর কোনো মানে দরকার নাই, আমি তো আর দৌড়ঝাঁপ করছি না, তাহলে প্রোটিনও খাবো না। কিন্তু না, ওনাকে হচ্ছে গিয়ে যে রেগুলার যে মাছ মাংস যেগুলো আমাদের বাসায় সাধারণত রান্না করা হয় সেগুলো ওনাকে খেতে হবে। সাধারণত মায়েরা তো এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকে, কিন্তু ওনাকে এটা খেতে হবে। ছোট মাছ এগুলো খেতে হবে। সাথে অবশ্যই এক গ্লাস দুধ খেতে হবে। যদি হার্টের রোগী থাকে সেক্ষেত্রে ওনাকে হচ্ছে স্কিম মিল্ক, যেটা হচ্ছে গিয়ে আপনার শর্ট ছাড়া দুধ, সেটা খেতে হবে, অথবা দই, দুধের তৈরি যে কোনো খাবার তাকে এটা রাখতে হবে। আর ওই যে বললাম, দিনে 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে, ক্যালসিয়াম জাতীয় জিনিসগুলো বেশি করে খেতে হবে। এগুলো ফলো করলে আশা করি দেখা যায় যে রোগী ভালো থাকে আর কি। ম্যাম, এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনার মধ্যে আনতে চাই যে যখন
মেনোপজ শুরু হলো, মেনোপজের ঠিক 6 মাস মাসিক বন্ধ রয়েছে এবং ওই সময়টিতে একজন মা আসলে কন্ট্রাসেপটিভ প্রসিডিউরের মধ্যে ছিল, হয়তো বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খেত বা কোনো ধরনের ইনজেক্টেবল কন্ট্রাসেপশনের মধ্যে ছিল, তিনি সেটা থেকে একদমই বিরত থাকেন। ভাবেন 6 মাস হয়ে গেছে, একদমই আমার পিরিয়ড বন্ধ, এখন আসলে কোনো কন্ট্রাসেপটিভ প্রসিডিউরে যেতে হবে কিনা, এই বিষয়টা নিয়ে আপনি কি পরামর্শ দেবেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। কারণ হচ্ছে কি, মেনোপজ যখন মানে প্রি মেনোপোজাল পিরিয়ডে মাসিকটা খুবই অনিয়মিত হয়, দেখা যায় 2 মাস 6 মাস হচ্ছে না, আবার হচ্ছে, আবার হচ্ছে না, আবার হচ্ছে। মহিলাটা মনে করে আমার তো মনে হয় শেষ জীবন, আমার আর বাচ্চা হবে না। তখন দেখা যায় যে ইমার্জেন্সি মানে অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি রেটটা খুবই বেশি, এবং তখন দেখা যায় এটা একটা খুবই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। দেখা যায় ছেলে মেয়েগুলো কলেজে পড়ছে অথবা ইউনিভার্সিটিতে পড়ছে অথবা কারো কারো বিয়ে হয়ে গেছে, নাতি নাতনিও হয়ে গেছে, সেই মহিলা এখন হচ্ছে কি প্রেগনেন্সি নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ওনাকে মাথায় রাখতে হবে, যদি 12 মাস টানা মাসিক বন্ধ না থাকে তাহলে উনি মেনোপোজাল না, এবং ওনার যে কোনো সময় অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হতে পারে, এটা খুবই ন্যাচারাল একটি তথ্য পেলাম। সেই জন্য ওনাকে অবশ্যই যে কন্ট্রাসেপটিভ মেথডটা উনি নিচ্ছিলেন সেই কন্ট্রাসেপটিভ মেথডটা ওনাকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে অ্যাটলিস্ট 1 বছর। যখন দেখবেন যে না 1 বছর ওনার মাসিক হচ্ছে না, তখন উনি নিজেই বুঝবেন যে না ওনার প্রয়োজন নেই, তাহলে উনি তখন এটাকে অমিট করতে পারবেন। কিন্তু 1 বছর না হওয়ার আগ পর্যন্ত উনি এটাকে কখনোই স্কিপ করতে পারবেন না, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হবে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা তো সোশ্যাল একটা হ্যাজার্ড হয়। তারপর আবার ওনার বয়স বেশি, আপনি তো জানেনই, বিভিন্ন ধরনের ডিজিজ ক্যারি করছে, ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি, সাথে বয়সের সাথে কিছু রোগ এমনি ফ্রি থাকে, যেমন ডায়াবেটিস, প্রেসার, থাইরয়েড, এগুলো সব প্রেগন্যান্সি আরো কমপ্লিকেটেড হয়ে যায়, টোটাল জিনিসটা একবার ম্যাসাকার হয়ে যায়। একদমই তাই। সেই জন্য ওনাকে যেটা করতে হবে, অবশ্যই কন্ট্রাসেপটিভ মেথড নিতে হবে, এবং এটা খুবই সতর্কতার সাথে নিতে হবে। ম্যাম, এটি যেমন একটি পদ্ধতির কথা বললেন আপনি, খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, কিন্তু আরেকটি কমপ্লিট থাকে যে 2 বছর হয়ে গেছে মেনোপজ একদম পিরিয়ড বন্ধ, 2 বছর বা 3 বছর পরে উনি খেয়াল করছে ওনার মাসিকের রাস্তা দিয়ে একটু একটু ব্লিডিং হচ্ছে, এবং এটি নিয়ে উনি আসলে শঙ্কিত হবেন কিনা, অনেকে গুরুত্ব দেন না, অনেকে অবহেলা করেন, এটা নিয়ে গুরুত্ব দেওয়াটা আসলে কতটুকু জরুরি? হ্যাঁ, যেটা হয় হচ্ছে কি, মেনোপোজের পরে যদি পারভেজানাল ব্লিডিং হয়, ওটাকে আমরা পোস্ট মেনোপোজাল ব্লিডিং বলি। এখন পোস্ট মেনোপোজাল ব্লিডিং হলে অবশ্যই এটাকে খুবই গুরুত্বের সাথে দেখতে হবে। এটা এমন না যে এটা ক্যান্সার, তবে এটাকে এক্সক্লুড করতে হবে যেটা ক্যান্সার না। কারণ পোস্ট মেনোপোজাল ব্লিডিংটা প্রথমেই যদি আসে, তাহলে তখন আমাদেরকে আগে হিস্ট্রি নিতে হবে, থরো হিস্ট্রি নিতে হবে, যে পেশেন্ট কোনো এইচআরটি খায় কিনা, মানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি খায় কিনা, পেশেন্ট কোনো লোকাল কোনো কিছু ইউজ করে কিনা, পেশেন্টের আর কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে কিনা, এবং ওনার থরো একটা এক্সামিনেশন করার পরে যে আমরা লোকালি ওনার দেখবো যে ওনার জ্বরের মুখটা কেমন আছে, ওনার জ্বরের মুখে কোনো রকম ঘা বা কোনো কিছু আছে কিনা। সাধারণত দেখা যায় পোস্টমেনোপজাল ব্লিডিং এর কজ আসলে আপনার এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, এগুলোকে আগে এক্সক্লুড করতে হবে আপনাকে। যদি দেখা যায় না এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার এগুলো নাই, তাহলে আমরা নিশ্চিত করতে পারবো, কিন্তু আদারওয়াইজ এটাকে খুবই গুরুত্বের সাথে অ্যাড্রেস করতে হবে, সংশ্লিষ্ট ডাক্তারের কাছে যেতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এটা এমন না যে প্রচুর রক্ত যাওয়ার পরে উনি আসবে বা অনেক দিন অপেক্ষা করবে, না, ওনার যখনই রক্ত দেখা দিবে মেনোপজের পরে অবশ্যই রোগীকে সংশ্লিষ্ট ডাক্তার কাছে আসতে হবে এবং তার শরণাপন্ন হতে হবে। নিশ্চয়ই। একদম শেষ প্রান্তে আছি, জানবো যে আসলে মেনোপজ পরবর্তী সময়ে পারিবারিক সহায়তা কতটুকু জরুরি, এবং যে মাটি মেনোপজে ভুগছেন, বা মেনোপজ তো কোনো জটিলতা নয়, জীবনের স্বাভাবিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে গ্রহণ করাটা তার জন্য কতটুকু জরুরি? এক্ষেত্রে রোগীকে আমাদেরকে বারবারই বলতে হবে যে মেনোপজটা কোনো অসুস্থতা না, এটা একটা স্বাভাবিক জিনিস, এটা সবারই হবে, আমারও হবে, আপনারও হয়েছে, এটাকে মেনে নিতে হবে, এবং যত উনি স্পোর্টিংলি এটাকে মানবে ততই উনি ভালো থাকবে। এবং ফ্যামিলি মেম্বারদের যে বললাম সহযোগিতা খুবই জরুরি, সাথে উনি নিজেকে একটু সোশ্যাল কি বলবো সামাজিক কাজকর্মে একটু নিজেকে ইনভলভ করবে। যেমন যদি কেউ কোরআন শরীফ পড়তে পছন্দ করে উনি কোরআন শরীফ পড়বে, কেউ অনেকে ছবি আঁকতে পছন্দ করে, কেউ গল্প লিখতে পছন্দ করেন, অথবা কেউ সামাজিক কাজকর্ম হয়তো 10টা 12টা বাচ্চা কাচ্চাকে পড়ানো শুরু করলেন, অথবা কোনো এতিমখানায় গিয়ে উনি কিছুক্ষণ গল্প টল্প করে আসলেন, বা পরিবার বা পাড়ায় যে ওনার বয়স্ক যারা আছে তাদেরকে নিয়ে উনি একটা ক্লাব গঠন করলেন, সেই ক্লাব নিয়ে উনি কোথাও ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, এগুলো ওনাকে করতে হবে। মানে ওনাকে সোশ্যাল অ্যাক্টিভিটিসটা একটু বাড়াতে হবে, তাহলে ওনার মন মানসিকতা তো ভালো থাকবে, মনটা অন্যদিকে ডাইভার্ট থাকবে, এবং উনি শারীরিকভাবে মানসিকভাবে অনেক সুস্থতা বোধ করবেন। নিশ্চয়ই। এবং এক্ষেত্রে আমি বারবার বলতে চাই, আমাদের আলোচনাগুলো হয়তো বা পরিবারের প্রত্যেকটি মানুষকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য, যে যখন একজন মা বা একজন পঞ্চশূর্ধ্ব ব্যক্তি বা একজন নারী যখন এই ধরনের জটিলতা ভোগ করে, তখন পরিবারের প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি সদস্য, আমাদের সমাজ যদি এগিয়ে আসে, তার পাশে দাঁড়ায়, তার ওই শারীরিক কন্ডিশন কিংবা মানসিক
মানসিক ওই যে পরিবর্তন এগুলোকে একটু সাপোর্ট দিয়ে তাকে গ্রহণ করে হয়তোবা অনেকখানি জটিলতার মাত্রা কমিয়ে আনা সম্ভব। ম্যাম, একদম শেষ প্রান্তে চলে এসেছি। খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য। ধন্যবাদ অর্থী তোমাকে, দর্শকদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন আমরা যে সমস্ত মায়েরা, যে সমস্ত নারীরা মেনোপজে ভুগছে তাদেরকে সহায়তা করি মানসিকভাবে, এবং যে কোনো ধরনের জটিলতা হলে, মেনোপজ পরবর্তী সময়ে রক্তক্ষরণ হলে কিংবা মেনোপজের এই সময়টিতে কোনো ধরনের শারীরিক কিংবা মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে গেলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হই। হয়তো বা ছোট্ট একটি ট্যাবলেট, হয়তো হরমোন রিপ্লেসমেন্ট যে ট্যাবলেটটি বলছি বা থেরাপি বলছি, এটির মাধ্যমে আমরা ওই মাটিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।